আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গাজীপুরে আজকে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তার বিরুদ্ধে মামলা করেছে। এই বিএনপির আইনজীবীরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা করেছে। সার্জিস আলম, আপনারা জানেন যে প্রায় বক্তৃতায় সে উল্টাপাল্টা কথা বলে, তার উদ্ধত্ত খুব বেড়েছে। বেশ কয়েক মাস ধরেই তার উদ্ধত্ত আমরা দেখছি এবং ফেসবুকে যা তা স্ট্যাটাস দিচ্ছে। এবং এছাড়াও সুযোগ পেলেই সার্জিস আলম কিন্তু মানে আওয়ামী লীগকে তো ফ্যাসিবাদটা দেখলো বলেই বিএনপি সম্পর্কে কিন্তু সে প্রায় স্ট্যাটাস দেয়, বক্তৃতায় বলে। এই সর্বশেষ এই মানে গতকালও সে বিএনপির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে, বিএনপির ফজলুর রহমানের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে, বিএনপির হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে। ওভারঅল সে বিএনপির বিরুদ্ধে যা তা বলে। তো এই কারণে এই বিএনপির আইনজীবীরা ক্ষেপে গেছে। বাংলাদেশের রাজনীতিতে এনসিপির ভবিষ্যৎ আসলে কি বা কোথায় যাচ্ছে এনসিপি? আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে এনসিপির মধ্যে তাদের নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে, এনসিপি কে নিয়ে দেশব্যাপী একটা হাসাহাসি হচ্ছে। এই যে মামলাটা করা হলো, এটা কি স্রেফ একটা মামলা এবং আদালত তো এই মামলাটা গ্রহণ করেছে। আগে তো এনসিপির বিরুদ্ধে অনেকে মামলা করার কথা ভাবতেও পারতো না। এখানে আদালত মামলাটা গ্রহণ করেছে, সিআইডি এখন তদন্ত করবে, এখন আইনি প্রক্রিয়া চলে গেছে। যেটা বলছিলাম যে এটা কি স্রেফ একটা মামলা নাকি এনসিপির কে একটু বুঝিয়ে দেওয়া যে দিন বদলে গেছে বাপ, এখন আর আগের মতো বাড়াবাড়ি করিস না, লাইনে থাক, না হইলে কিন্তু তোদের খবর আছে, সাপের লেজ দিয়ে কান চুলকাইস না, এরকম একটা অবস্থায় পড়ছে এনসিপি। সেই পিপিলিকার পাখা হয় মরিবার পরে অনেকদিন ধরে, কিন্তু শুধু বিএনপি না, মনে হয় সারা দেশের মানুষজন এই বেয়াদব গুলোর উপরে ভীষণ বিরক্ত ছিল। তো এইবার বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও, এটা তো একটা মামলা শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে যে বার্তাটা দেওয়া হয়েছে সেই বার্তাটা যদি তারা গ্রহণ না করে, এরপরেও যদি বাড়াবাড়ি করে, তাহলে এই যে গত এক বছর তারা রাজনীতির এক পার্ট দেখেছে, রাজনীতির হানিমুন পিরিয়ড পার করেছে, কিন্তু আমার মনে হয় না যে রাজনীতির এই হানিমুন পিরিয়ড তাদের আর থাকবে। দিন শেষ হয়ে গেছে, এখন তাদের এই বাস্তবতাটা মেনে নিতে হবে। এই বাস্তবতা যদি না মেনে, খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে এনসিপিতে ভাঙনের শব্দ কিন্তু আমরা টের পাচ্ছি। এনসিপি যদি যে কোনো দিন ভেঙেও যায়, সেটা নিয়েও কিন্তু আমরা অবাক হব না। এক গ্রুপ ভেঙে দেখবেন যে এই স্রোতের সাথে যাচ্ছে, এই বিএনপি জামাত বা যেদিকে যাচ্ছে এই আমেরিকার দামা ধরে, আর এক গ্রুপ হয়তো ওই বিপ্লবের ওই ওই জায়গাটা ভুলতে না পেরে খাড়ার মধ্যে পড়বে আর কি। পুরো বিষয়টা আমাদের দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে খেলা জমে গেছে, এনসিপির দিন শেষ। এই সার্জিস হাসনাতের মতো বেয়াদব, তাদেরও দিন শেষ হয়ে যাবে। কারণ দিনের শেষে রাজনৈতিক দলগুলোই রাজনীতি করবে, এইসব রাজনৈতিক টোকাইদের জন্য রাজনীতির মাঠ নয়। সেফ এক্সিট ডিল, জামাত ক্ষমতার পথে। জি, এটাই আসলে সত্য। যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, 2024-এর 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা যা ঘটছে তা যদি একটু খেয়াল করেন, তাহলে আপনারা ঘটনাটা বুঝে যাবেন। যুদ্ধাপরাধী জামাতে ইসলাম তারা নিষিদ্ধ ছিল, তাদের প্রতীকও ছিল না, এটা হাইকোর্টের রায়, কোনো অর্ডিন্যান্সে না। এরপরও 5ই আগস্টের পরে আমাদের মহামান্য সেনা প্রধান তাদেরকে সর্বপ্রথম ডেকেছিল, তাদের আমিরের সাথে 3 তারিখ রাতে কথা বলেছিল। 4 তারিখ যদিও বিএনপির অন্যদের সাথে কথা বলে, কিন্তু 3 তারিখ রাতে বৈঠক করেছিল প্রথমে জামাতের আমিরের সাথে। এবং উনি প্রথম বক্তৃতায় উনি 2 বার আমিরে জামাত এর কথা বলেছিল, মনে আছে নিশ্চয় আপনাদের। এখন তাদেরকে এনেছে মূলধারা রাজনীতিতে। এবং একটা জিনিস যদি খেয়াল করেন যে 5ই আগস্টের পরে খালেদা জিয়া কিন্তু জামিন পেয়ে গিয়েছিল। উনি তো হসপিটালে ছিলেন, আগে থেকেও জামিনও ছিলেন, কিন্তু ওনাকে সরাসরি হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়, বাসায় ছিলেন। এরপরে জানুয়ারি মাসে উনি ওনার বাসা থেকে লন্ডনে এসেছেন, লন্ডনে ট্রিটমেন্ট নিয়েছেন, লন্ডনে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি বাংলাদেশে ফেরত গিয়েছেন সুস্থ স্বাভাবিক ভাবে। কিন্তু ওনার কোনো বক্তৃতা বিবৃতি বা কিচ্ছু ছিল না, না কোনো জনসমাবেশে এসেছেন, না কোনো ভার্চুয়ালি কোনো মিটিং এ যোগ দিয়েছেন, কোনো কিছুই ওনাকে আসলে করতে দেওয়া হয়নি। ওনাকে ওভাবেই রেখে দেওয়া হয়েছিল, মানে আপনি ম্যাডাম চুপ থাকবেন, কোনো কথা বললেন না, আমরা করতেছি। আর বিএনপির তারেকের সাথে এখানে
বাকিরা দেখা করে, ইউনূস সরকার দেখা করে তারা একটা মূলা ঝুলাই দিয়ে গেছেন। এরপরে ওনারা চেষ্টা করেছিলেন যে জামাত, এনসিপি এবং বিএনপি কিন্তু কোনো মতে একটা ইলেকশন করাই ফেলবে। এর মধ্যে আন্তর্জাতিক চাপ টাপ যা ছিল তাতেও ওনাদেরকে কাবু করা যায় না। ওনারা মানে কোনো মতে একটা নির্বাচন করবেন। নির্বাচন করে আসলে ওনাদের ইচ্ছা যেটা ছিল সেটা হচ্ছে জামাতি ইসলামকে ক্ষমতা দিয়ে যাওয়া, এনসিপি জামাতকে। এখন আপনারা বলতে পারেন হঠাৎ করে কেন আমি হঠাৎ বলছি জামাত ইসলামের ক্ষমতা দিয়ে যাওয়া, এটা আবার কি? এটা হচ্ছে দেখেন, ওনাদের এই জিনিসটা, এই থিংটা ওনারা তৈরি করেছে আসলে পাকিস্তান থেকে। পাকিস্তানি সেনাবাহিনী যেমন কোনো কিছুতে নেই, ওরা পেছনে আছে, কিন্তু চাইলেই কালকে সকালে রাষ্ট্রপতি গেছে গা, অন্য দল আসছে, এই দল গেছে গা, তো ওই দল আসছে, কিন্তু মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনী কোথাও নেই, মানে এটা হচ্ছে যে ঘটনা সত্য কিন্তু প্রমাণ করতে পারবেন না আপনি। সেনাবাহিনী সব নাড়াচাড়া করছে, যত পয়সা যত যাই কিছু বাজেটের 70% পাকিস্তান সেনাবাহিনী খায়। তেমনই একটা সিস্টেম ওনারা এখন বাংলাদেশে চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চলছে, সেটা 5ই আগস্টের পর থেকে। তাহলে আপনি একটা জিনিস দেখেন, আমাদের বিমান বাহিনী প্রধান পাকিস্তান গিয়ে যুদ্ধ বিমান কেনার চুক্তি করে, আমাদের সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এক হয়ে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করার জন্য উৎসাহিত। পাকিস্তান আসছে যাচ্ছে, ওনারা আসছে যাচ্ছে, সবকিছু ভাবটা এমন যে পুরোপুরি ওনারা যে পাকিস্তান মাইন্ডেড হচ্ছে, সেটা হচ্ছে মূল কথা। এবং এই মুহূর্তে যেটা চলছে আবার সেটা হচ্ছে যে এখন একই কারেন্সি করার চেষ্টা করছে, পাকিস্তান আর বাংলাদেশের কারেন্সি একটাই হবে, এইটারও নাকি চেষ্টা চলছে। যার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাকে এই দৈন্যদশায় নেওয়া হচ্ছে, যাতে পাবলিক না বলে যে এইটা কি হলো। এই যখন সব অবস্থা, এরই মধ্যে বিএনপি কিন্তু এখনো বুঝতে পারতেছে না। বিএনপি যদি বুঝতে পারতো, আপনি দেখেন গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার সেনাবাহিনীর হাতে নিহতের সংখ্যা 40 জন, তার মধ্যে 30 থেকে 32 জনই আছে বিএনপির। গত 2 সপ্তাহে বা গতকালকে যদি চিন্তা করেন, এই 2-3 সপ্তাহে আপনার 4 জন মারা গেছে বিএনপির। এক ছেলে তো চিটং এ বাবার জিয়াফত খেতে গিয়ে ওখান থেকে সেনাবাহিনী তুলে নিয়ে যায়, পরে মৃত অবস্থায় ফেরত দেয়। এরপর চুয়াডাঙ্গা আরেকটা ছেলে, গতকাল রাতের আরেকটা ছেলে, সবই সেনাবাহিনীর হাতে অবৈধ ভাবে তুলে নিয়ে হত্যা। এইটার জন্য কিন্তু বিএনপি এত শক্তিশালী, বাংলাদেশের সমস্তময় ক্ষমতার অধিকারী, এই মুহূর্তে কিছুই বলতে পারছে না, কারণ ভয়ে আছে বিএনপি। আওয়ামী লীগের তো এই পর্যন্ত জেলখানায় মারা গেছে 100 কতজন, এবং ইন টোটাল সারা বাংলাদেশে মারা গেছে 3000 আওয়ামী লীগ নেতাকর্মী। তা আওয়ামী লীগ তো ক্ষমতায় নেয়, আওয়ামী লীগের রাখেই নেয়, আওয়ামী লীগের ফুল কোণঠাসা করে দিছে। কিন্তু বিএনপি এত ক্ষমতাধর হওয়ার পরও বিএনপির এই যে বললাম আপনার 32 জন এবং গত 2 সপ্তাহে 3 জন, এদের ব্যাপারে বিএনপি একটা টু শব্দ করেনি। তা হচ্ছে আসলে মূলত তারেকের সমস্যা ছিল যে সেনাপ্রধানই তাকে আসতে দিতে চাইতেছিল না। ওই যে সবাই বলতেছি যারা ওই সময় তারেককে মেরেছিল, তারা হয়তো এখন কেউ কেউ মেজর, কেউ কেউ লেফটেন্যান্ট কর্নেল এরকম পদে আছে, তাদের একটা বিচার হয়ে যেতে পারে এইসব। এবং এখন সেনাবাহিনী জানে যে এই যে 30-40-50 জন যা মারা গেল বিএনপির, এইটা নিয়ে কিন্তু বিএনপি আগামীতে সরকারে আসলেই একটা ভেজাল হবে। এবং সেনাপ্রধান এই পর্যন্ত ওনার হয়ে কাজ করা যাদেরকে উনি ছেড়ে দিয়েছেন, বিভিন্ন ভাবে উনি দেশ ত্যাগে উৎসাহিত করেছেন, দেশ ত্যাগ করতে পেরেছেন এবং অন্যান্য দেশে চলে গেছেন, এগুলো উনি সুবিধা আদায় করেছিলেন একমাত্র জামাতের সাথে। কারণ যারা চলে যেতে পেরেছেন বা চলে গেছেন, ওরা শেষ মুহূর্তে সেনাপ্রধানের কথা মানতে বাধ্য হয়েছিলেন 3, 4, 5 তারিখে। সেনাপ্রধান এত কিছু, এবং সেনাপ্রধানও যদি আগামী মাসে যদি ওনার যদি শেষ হয়ে যায় ওনার চাকরি জীবন, তাহলে ওনাকেও সেফ এক্সিট নিতে হবে। আর জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে এটা ডিল যেটা হয়েছে সেটা হচ্ছে যে 30 জন ইউনিসের এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে তারা, এবং কিছু সচিব, কিছু পুলিশের বড় বড় কর্মকর্তা, আইজিপি, ডিআইজি, এগুলো ছাড়াও আরো কিছু লোকসহ, মানে ইউনুসীয় গঙের 30 জন সরাসরি সেফ এক্সিট নিয়ে চলে যাবে। এবং সেনাবাহিনীও যে চাচ্ছে জামাতকে দিতে, তার কিছু নজির আপনারা হয়তো ছোটখাটো করে দেখছেন। এখানে হচ্ছে কি যে জামাত যেই সব ভোট সারা পৃথিবীব্যাপী বাঙালিদেরকে যেই ব্যালট ভোটের কথা বলা হচ্ছে, পোস্টাল ভোটের কথা, ওগুলো কোনোটাই আপনার 100% বিলি হয়নি বলে ম্যাক্সিমামই জামাত ইসলামের
নেতাকর্মীরা বিভিন্ন দেশে ওরাই ক্যাপচার করেছে, ওরাই এখান থেকে সব দিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে প্রতি আসনের জন্য যদি 300 করে 3000 করে ভোট হয়, এটা কিন্তু বিশাল ভোট। আবার জামাত কি করেছে, ঢাকার 20টা আসন, সবাই বলতে 20টা আসন, 20টা আসন না, সারা বাংলাদেশে 190টা আসনে ওরা যেই ভোটের ব্যবধান, মানে 5 থেকে 7,000 যে ভোটের ব্যবধান আছে, এই ভোটের ব্যবধানটাকে কমিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায়, যেখানে ওদের ভোটের ব্যবধান বেশি, সেখান থেকে লোক এনে তারা এইসব আসনে আপনার ভোটার চেঞ্জ করছে, মানে যাতে একদম কম্পিটিশন থাকে। এরপর আছে এই 3000 করে ভোট, পোস্টাল ভোটগুলো, এগুলো যে জামাতের ফেভারে যাবে, এনসিপির ফেভারে যাবে, এবং তারাই আসলে সরকার গঠন করবে, এবং এই সরকার গঠন করেই তারা সেফ এক্সিটে ওনারা চলে যাবে। আবার এদিকে সেনাবাহিনী কি বলছে, যে তারা বলছে যে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রিসাইডিং অফিসারের নির্দেশ ছাড়াই ভোট কেন্দ্রে ঢুকতে পারবে। তার মানে বুঝেন, ভোট কেন্দ্রে ঢুকা কিন্তু সাইজ করে দিব, সেনাবাহিনী দাঁড়ায় থাকবো, ব্যালট মারবো, 30%, 35%, 40% ভোট কাস্টিং হয়েছে, সব জামাতে পাইছে। এটা হচ্ছে তাদের মূল প্ল্যান। এখন জামাতরা আনার কারণ হচ্ছে যে যাতে বাংলাদেশে জামাত যদি আসে একটা অস্থির পরিস্থিতি থাকবে, বিএনপি আন্দোলনে যাবে, বিএনপি তখন আওয়ামী লীগের সহযোগিতা চাবে, জামাতরে নামাইতে হবে। এই অস্থিতিশীল পরিস্থিতি যত দিন, যত মাস, যত বছর চলবে, সেনাবাহিনীর জন্য ততদিন সুবিধা, কারণ তারা তখন বাজেটের সিংহভাগই তাদের কাছে। আর ভারত যুদ্ধ তো আছেই, এই ভারত আক্রমণ করছে, এই ভারতের ইয়ে লাগাও, এই ভারতকে মারো, যার কারণে সেনাবাহিনী কিন্তু হাতিকে মারাইছে। জামাত তো আছেই, জামাতের শুটার সেনাবাহিনীর প্রোটেকশনে হাদিকে মারানো হয়েছে। আরো 2-4-10টা মরবে, আরো অনেক মরবে, দেখবেন সব কিছু সেনাবাহিনী জানে। এত কিছু হওয়ার পরেও সারা বাংলাদেশে এত আপনার হত্যা, খুন, গুণ হওয়ার পরে সেনাবাহিনীর আওয়াজ নেই। তার কারণ হচ্ছে সেনাবাহিনী চায় অবস্থা এরকম থাকুক, জামাত সরকার আসুক তখনও অবস্থা এরকম থাকুক, এতেই সেনাবাহিনীর সুবিধা। এবং এটাই হচ্ছে যে মূল প্ল্যান, সেনাবাহিনীর মূল প্ল্যান হচ্ছে দেশ অস্থিতিশীল থাকবে, ওদের লাভ। জামাতের দরকার হচ্ছে ক্ষমতায় আসা, ডাক্তার ইউনূস হচ্ছে কোনো মতে দিয়ে ইলেকশন একটা করে সেফ এক্সিট নিয়ে ওনার 30 জন নিয়ে উনি চলে যাওয়া, যেটা চুক্তি অলরেডি তাদের মধ্যে হয়ে গেছে। যদি দৈবিক কোনো কিছু না হয়ে যায়, যদি আওয়ামী লীগ কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে, অথবা ইন্টারন্যাশনালি যদি কোনো হার্ড কোর প্রেশার না পড়ে, তাহলে এই নির্বাচন 12 তারিখে হয়ে যাবে। এবং লিখে রাখেন, জামাতি ক্ষমতায় আসছে। বাংলাদেশের অবৈধ, অসভ্য, বর্বর, অশিক্ষিত সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে যাবে না। এখন বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ তার অভ্যন্তরীণভাবে স্বাধীন এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকেও স্বাধীন। সেই ক্ষেত্রে যেই কোনো সিদ্ধান্ত তারা নিতে চায় সেটা তারা নিতেই পারে। কিন্তু আপনি যখন একটা বিশ্ব সোসাইটির অংশ হবেন, বিশ্ব সভ্যতার অংশ হবেন, আপনি যখন আইসিসির মেম্বার হবেন, আপনি যখন পিপার মেম্বার হবেন, তখন আপনাকে শুধু আপনার আইন দেখলেই, আপনার কনসার্ন দেখলেই হবে না। পৃথিবীতে আপনার সাথে যারা কন্ট্রিবিউটর আছে, তাদের চিন্তা চেতনা, তাদের সিউরিটি, তাদের নিশ্চয়তা এবং তাদের পরিকল্পনার প্রতিও আপনাকে শ্রদ্ধা দেখাতে হবে। তা এখন বাংলাদেশ যেই সিদ্ধান্তটি ঠুনকো কারণ দেখিয়ে নিয়েছে, এটি পৃথিবীতে বিরল। এই বিরল প্রজাতির বন্য প্রাণীরা বাংলাদেশ শাসন করছে বলেই পৃথিবী এই বিরল ডিসিশনটি দেখল। ভারত পাকিস্তান জন্মশত্রু, তাদের সাথে 3 বার যুদ্ধ হয়েছে, 4 বার যুদ্ধ হয়েছে, একাধিকবার মরণঘাতী যুদ্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কোনোদিন যুদ্ধ হয়নি। বরং বাংলাদেশকে যখন পাকিস্তান বাহিনী শুয়োরের মতো, বিড়ালের মতো মারছিল, তখন ভারত এসে আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের নারীদেরকে যখন গনিমতের মাল বলে পাকিস্তানি বাহিনীর হাতে আজকের দিনে যে সরকার আছে, এই সরকার যেই মৌলবাদীদের প্রতিনিধিত্ব করে, এই মৌলবাদী চিন্তা চেতনার প্রতিভূরা পাকিস্তানের হাতে যখন তুলে দিচ্ছিল, 1 কোটি মানুষ যখন আশ্রয় পাচ্ছিল না, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এখনো দেখেন, সেদিনও দেখলাম তেলের দরকার, 1,500 কোটি টাকার তেল ভারত থেকে আনবে। চালের দরকার, 10 টাকা কম দেখে ভারত থেকে আনতে হবে। তাহলে আপনি বোঝেন, প্রয়োজনে সবসময় ভারত।
কিন্তু আর ইগো দেখানোর বেলায় বাবা পাকিস্তানকে অনুসরণ। খেয়াল করে দেখেন, পাকিস্তানও কিন্তু ভারতে খেলতে যাচ্ছে। ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে পাকিস্তানও যাচ্ছে, যারা 4 বার যুদ্ধ করেছে। অথচ বাংলাদেশের সাথে যুদ্ধ নয়, শত্রুতা নয়, মিত্রতাই ছিল বাংলাদেশের। মহান মুক্তিযুদ্ধে এই বাংলাদেশের পাশে ভারতে দাঁড়িয়েছিল। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের ক্রিকেটের আজকের যে অবস্থাটা এসছে, এখানে ভারতের অনেক অবদান। জগমোহন ডালমিয়ার নাম শুনেছেন? সেই ডালমিয়া বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য তার যত শক্তি আছে সবকিছু প্রয়োগ করেছেন। আর এখন আপনি প্রতিদান দিচ্ছেন এইভাবে। এখন সেই কথাটি বাদ দিলাম, হিস্ট্রিক্যাল কন্টেস্ট বাদ, কিন্তু সবচেয়ে বড় যে কথাটি বলতে চাচ্ছি আজকে, বাংলাদেশ যদি এই শুরু হতে যাওয়া বিশ্বকাপে অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপে যদি অংশগ্রহণ না করে, তাহলে বাংলাদেশকে আর তোয়াজ করা হবে না। এর পাশাপাশি বাংলাদেশকে 3 বছরের জন্য স্যাংশন দেওয়া হতে পারে। একদম কমের পক্ষে আগামী 1 বছরের জন্য ইন্টারন্যাশনাল টি-20 থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করা হতে পারে। অর্থাৎ বাংলাদেশের এই খেলোয়াড়রা পৃথিবীর কোনো দেশে আগামী 1 বছর টি-20 খেলতে যেতে পারবে না। কারণ এই টি-20 ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচের জন্য স্পন্সর আছে। প্রত্যেকটা ম্যাচের টিকিট বিক্রি যেখানে হয়, টিকিট বিক্রি থেকে পয়সা আসে। প্রত্যেকটা ম্যাচে টেলিভিশনে দেখানোর জন্য, এটার জন্য পয়সা আইসিসি পায়, এবং এইসবের ভিত্তিতেই কিন্তু আইসিসি অর্থ উপার্জন করে। এখন বাংলাদেশ না খেললে যে কয়টা ম্যাচ আছে, সেই কয়টা ম্যাচ অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। এবং এখানে আরো একটি বিষয় আছে যে বাংলাদেশ না খেললে কিছু কিছু দল আছে, যেই সব দল অটোমেটিক পয়েন্ট পাবে। এই অটো পয়েন্ট পেয়ে যাওয়ার ফলে অন্যান্য দলেরও কিন্তু একটা অন্যায্য অবস্থার মধ্যে পড়তে হয়। ঠিক এইরকম একটা অবস্থায়, যেখানে বাংলাদেশ একটা উদীয়মান ক্রিকেটের দেশ, বাংলাদেশ কিন্তু ক্রিকেট বিশ্বকাপে কখনো চ্যাম্পিয়ন হয়নি, কখনো ফাইনালও খেলতে পারেনি। ফাইনালে মানে রানার্স আপও হতে পারেনি। সেই রকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশ যেভাবে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাচ্ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 16 বছরে বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের সমাজ রাষ্ট্র যেই উন্নত হয়েছিল, এই ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ঠিক তার বিপরীত দিকে ডুবতে ডুবতে এখন বঙ্গোপসাগরের তলে চলে যাচ্ছে। তারই একটা নমুনা এই লুচ্চা আসিফ নজরুলকে বসিয়েছে ক্রীড়া অঙ্গনে। সেই আসিফ নজরুল এই এমন একটি ডিসিশন নিয়েছে যেটি বাংলাদেশের ক্রিকেটের কোটি কোটি ভক্তকে নিরাশ করেছে। শুধু কি তাই, যে খেলোয়াড়রা খেলবে, যে 15 জন খেলোয়াড় ভারতে যাওয়ার কথা ছিল, এই 15 জন খেলোয়াড়ের মধ্যে অন্তত পক্ষে 4 থেকে 5 জন খেলোয়াড় আছে যারা শুধু হয়তোবা জীবনে এটাই তাদের শেষ বিশ্বকাপ হবে। কেননা ক্রিকেট হচ্ছে শারীরিক শক্তির খেলা, বুদ্ধিমত্তার খেলা। এই বুদ্ধিমত্তা এবং শক্তি দুটি এবং বয়স, এই 3টি বিষয়কে সমীকরণে নিয়েই কিন্তু খেলতে হয়। এখন যদি আপনি এবারের বিশ্বকাপটি মিস করে, তাহলে অন্তত 3 থেকে 4 জন খেলোয়াড় আছে যারা আর জীবনে কখনো ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে না। তো এই আসিফ নজরুল গং, এই ইউনূস গং, এই পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশকে এমনভাবে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে, এবারের খেলা থেকে বঞ্চিত করছে ক্রিকেটারদেরকে, দর্শকদেরকে বঞ্চিত করছে সারা বিশ্বের বাংলাদেশ প্রেমী মানুষদেরকে। এর সাথে সাথে বাংলাদেশের জন্য এগিয়ে আসছে একটি স্যাংশন, যেই স্যাংশনের ফলে বাংলাদেশ ক্রিকেট বিশ্ব থেকে, বিশেষ করে টি-20 বিশ্ব থেকে অন্তত 1 বছরের জন্য সাসপেন্ডেড হয়ে যাবে। এইরকম একটি কথাবার্তা চলছে। শেষ পর্যন্ত নেগোসিয়েশন হয়ে বাংলাদেশ হয় ভারতে এসে খেলবে, না হয় 1 বছরের জন্য বাংলাদেশকে বিশ্ব ক্রিকেট থেকে সাসপেন্ড করা হবে। তাই আসুন, আমরা যারা ক্রিকেট প্রেমী, বাংলাদেশ প্রেমী, আমরা যারা বাংলাদেশের ক্রিকেটকে দেখতে চাই বিশ্ব পরিমণ্ডলে, আমরা যারা দেখতে চাই বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপের শিরোপা অর্জন করবে, তারা
সুর তুলতে হবে এখনই। এই অসভ্যদেরকে, এই দালালদেরকে, পাকিস্তানের দালালদেরকে এখনই রুখে দাঁড়াতে হবে। আপনারা জানেন ভারত একটি বড় দেশ, শুধু বড় দেশ নয়, ক্রিকেটের লীলাভূমি বলা যায় এই ভারতকে এখন। কারণ আইপিএল নামে যে খেলাটি হয়, এর চাইতে বড় কোনো গেম বিশেষ করে ক্রিকেট বিশ্বে পৃথিবীর আর কোথাও নেই, এবং সেটিও বাংলাদেশে প্রচার করা হবে না। বাংলাদেশে প্রচার করলো কি না করলো এটা নিয়ে ভারতের কিচ্ছু আসে যায় না, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের ক্রিকেট লাভাররা এটা থেকে নিজেরা দেখে আনন্দ পায়, নিজেদেরকে সমৃদ্ধ করে। ক্রিকেটাররা সেখান থেকে শিখে। শুধু কি তাই, মুস্তাফিজকে এইবারে না হয় তারা বাংলাদেশ ভারতের টেনশনের কারণে নেয়নি, কিন্তু এর আগে বহু আসরে কিন্তু মুস্তাফিজ খেলেছে, ভালো করেছে, সাকিব খেলেছে, আরো কোনো কোনো খেলোয়াড়ও খেলেছে বলে আমি দেখেছি লিটন দাসকেও। আর কেউ আছে কিনা আমি সঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তবে বাংলাদেশের ক্রিকেটাররা এই ক্রিকেটকে মুখরিত ছিল। আজকে এই রাজনীতিকে সম্বল করে ডক্টর ইউনূসের এই বাহিনী এই ক্রিকেটকে, এই উপমহাদেশকে কালিমা লেপন করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা দাবি করি অতি সত্বর বাংলাদেশের ক্রিকেটারদেরকে অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে যেন এই গেমে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা যেন করা হয়। গতকালকার একটা জরিপ নিয়ে কথাবার্তা চলছে। আমি প্রায় বলি যে জরিপকে খুব বেশি পাত্তা টাত্তা দেওয়ার নাই। আমরা যার সাথে যে জরিপটা মেলে তারা সেই জরিপটাকে হাইলাইট করার চেষ্টা করি, কিন্তু আমি বহুবার বলেছি আমি ভারত থেকে দেখেই বুঝি যে আমরা এই অঞ্চলের জরিপকে রিলাই করার কিছু নেই। 24 সালে ভারতের জরিপের প্রেডিকশনগুলো হাস্যকর ছিল, যাদের দীর্ঘদিনের নির্বাচন এবং গণতন্ত্রের প্র্যাকটিস আছে। তো যাই হোক, তারপরও যেটা হচ্ছে এই জরিপটা আবার জামাতের জন্য ভীষণ আশাব্যঞ্জক। হাড্ডাহাড্ডি লড়াই, মানে এখানে যা দেখা যাচ্ছে ইভেন জোট জিতে যাবে, জামাতের জোট 11 দলীয় জোট, সেটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। আমরা একটু জরিপের রেজাল্টটা দেখি, সমালোচনা আছে, আলোচনা আছে, এর সাথে জামাতের সাথে অ্যালাইন বা ছাত্র শিবিরের সাথে অ্যালাইন বা এক্স শিবিরদের সংগঠন আছে এর মধ্যে, সেই কারণে এটাকে অনেকে বাতিল করে দিতে চাচ্ছে। যাই হোক, সমর্থনের ব্যাপারটা বলি, তার আগে একটু বলে রাখা ভালো, ভোটের পার্সেন্টেজ আর আসলে আসন জেতা একই জিনিস না। আমরা যেহেতু ফার্স্ট পাস দ্য পোস্টে আছি, এটা আমরা মানতে প্রস্তুত। আমি অনেক সময় বলেছি জামাতের পপুলার ভোট মানে ভোটের পার্সেন্টেজ এবার বেশ বাড়বে, কিন্তু জামাতের সিট জেতার সম্ভাবনা আসলে খুব বেশি বাড়বে না। সিট অবশ্যই বাড়বে, তাদের সর্বশেষ এককভাবে নির্বাচনের ফলাফল 96 সালে ছিল 3টি সিট, তার চেয়ে নিশ্চয়ই অনেক বাড়বে, কিন্তু ভোটের পার্সেন্টেজ যা হবে সেটাতে প্রপোর্শনালিও যা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে বলে আমি মনে করি না। যাই হোক, জরিপে দেখা যাচ্ছে বিএনপির সমর্থন মানে বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক 34.7%, 33.6% ভোট দিতে চায় জামায়াতকে, মানে 1.1% মাত্র মার্জিন। এনসিপি 7.1%, ইসলামী আন্দোলন 3.1%, অন্যান্য দলকে 4.5%, সিদ্ধান্তহীনতায় 17%। আমরা একটু অঙ্কটা একটু বুঝি, মানে জামাতের জোট যে জিতে গেছে এই ভোট, এটা দেখে কিভাবে বলছি। একের মতো মাত্র গ্যাপ আছে, কিন্তু ওদিকে এনসিপি এবং ইসলামী আন্দোলন মিলে 10%-এর মতো। তার মানে ওই জোটে যদি ইসলামী আন্দোলন জোটে থাকে, শোনা যাচ্ছে তাদের সাথে একটু কনফ্লিক্ট আছে, তার মানেটা হচ্ছে বিএনপি চেয়ে 9% এগিয়ে গেল এই এক্সিস্টিং অবস্থাতে, আর 17% এখনো ভোট দিতে সিদ্ধান্ত, মানে কাকে দেবেন সেই সিদ্ধান্ত তারা এখনো নেননি। মানে বিএনপিকে এই 9% কভার করে 17%-এর মধ্যে 10-11% ভোট পেতে হবে। আবার বলছি, এটা হলো ভোটের ব্যাপার, যে তার অংশ না, কারণ হলো বেশি পপুলার ভোট পেয়েও পরাজিত হওয়া খুবই সম্ভব এক্সিস্টিং সিস্টেমে। তারপরও মানে তারা অনেক জিতে যাওয়ার প্রবাবিলিটির কথা বলছি। যাই হোক, কিভাবে দেখবো, কেউ একটা কথা বলার চেষ্টা করছেন যে এখানকার একটা সংস্থা আগে ডাকসুর নির্বাচন নিয়ে একটা ভালো প্রেডিকশন দিয়েছে, তাদের যে পোল হয়েছে সেটাকে সমর্থন করেছে। এটা খুব হাস্যকর যুক্তি। কারণ হচ্ছে মানে এটাও যে সঠিক এটা বলা যাবে না, কারণ ডাকসু নিয়ে খুব সিগনিফিক্যান্ট অনেক পোল হয়েছে, অন্যগুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছে, এনারা সত্য প্রমাণিত হয়েছেন, তখন একটা কথা হতে পারতো। মানে এটা যদি এরকম হয় যে তারা অপিনিয়ন পোল তো আসলে মানুষের অপিনিয়নের উপরে ইনফ্লুয়েন্স করার জন্য, আমি ধরে নিচ্ছি তাত্ত্বিকভাবে, আমি এটা শতভাগ ক্লেম করছি না, যে তারা জামাত শিবিরকে অনেক এগিয়ে রাখতে চান, তো ওটার তো সম্ভাবনা আছে, ওটা হয়ে গেল, এখন সেটাকে বিরাট সাফল্য হিসাবে দেখানো হবে। মজার ব্যাপার, ডাকসু নির্বাচনে যখন প্রচুর শোরগোল হচ্ছিল ছাত্র শিবির জিতে যাবে এই আলাপ অনেকেই করেছেন, অনেক বিশ্লেষক করেছেন, আমি নিজেও ছাত্র শিবির জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেটা বলেছি।
ছাত্র শিবিরকে ভোট না দিতে অন্য যে কেউকে ভোট দিতে বলেছে। এটা আমার একটা পলিটিক্যাল ইডিওলজিক্যাল কারণে। আমি মধ্যপন্থী মানুষ, ছাত্র শিবিরকে ভোট না দিতে বলেছি, কিন্তু ছাত্র শিবির ভোটে জিতে যাবে এটা আমার নিজের ভিডিও, যে কেউ ওই সময়ের ভিডিও দেখে আসতে পারেন, টক শোতে বলেছি। তো তাহলে ওই জরিপেরও প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে বাইরে থেকেই আসলে বোঝা যায় কি হতে যাচ্ছে, আমরা সেটাই বললাম। সুতরাং ওই মেলাটাকেও অন্যভাবে দেখার কিছু নেই। অ্যাট দ্য সেম টাইম যে এই জরিপের সাথে যদি অন্যান্য অনেক জরিপ, যেমন ধরুন একটা জরিপ আসলো কয়েকদিন আগে 70% বিএনপিকে ভোট দিতে চাই, 30% জামাতকে ভোট দিতে চাই, এই ধরনের একটা আসলো। তো এর ও সঠিক না এ সঠিক আমরা পরীক্ষা করার মতো কোনো পরিস্থিতি হয়নি। বা ওই প্রতিষ্ঠান যদি ডাকসু নিয়ে করতো এবং সেখানে যদি তারা পরাজিত হতো, তাহলে বুঝতাম যে তাদেরটা একদম কোনো রকম কোনোভাবে ম্যানিপুলেটেড বা ভেস্টেড ইন্টারেস্ট আছে। যাই হোক, বলে রাখি, মানে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এই প্রেডিকশন, কারণ একেবারে আর খুব বেশি দিন বাকি নেই নির্বাচনে। বরং দিন যত যাবে অ্যাপারেন্টলি অনেকে বলেন যে জামাতের জোটের ভোট বাড়বে, কারণ বিএনপির গ্রাসরুটের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড ইত্যাদি ইত্যাদির কারণে অনেক যারা বলছেন। তো সুতরাং হাড্ডাহাড্ডিও না, যত সময় যাবে তারা তত ভালো করে ফেলবেন, এই পারসেপশন হতে পারে। আমি কি মনে করি? আমি মনে করি মানে সাধারণভাবে যে তার ফাইটও দিতে পারবে না, যে তার জন্য 151 সিট লাগে, তার থেকে বহু 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 দূরে থাকবে। কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা শোনা যায় তাদের দিক থেকে, প্রশাসন মিলে সব কিছু করেও আসলে খুব ফাইটের অবস্থায় যেতে পারবে না। তবে হ্যাঁ, নির্বাচনটা যাতে সঠিক, আমাদের নাগরিকদের সেই ব্যাপারে সতর্ক থাকা দরকার। পার্টিসিপেটিং পার্টিগুলো, বিশেষ করে বিএনপিরও সতর্ক থাকা দরকার। এসব জরিপ আমরা আগামী নির্বাচনের পর মেলাবো এবং মিলিয়ে আমরা আসলে বুঝবো বাংলাদেশে কে কি করেছিল। এটা বলে আবারও শেষ করি, উইকিপিডিয়ায় 2024 সালে ভারতের নির্বাচনের জরিপ শুধু ওই সময়ের আগের জরিপ না, এক্সিট পোল, মানুষ ভোট দিয়ে বের হয়ে বলেছে যেটা, সেই জরিপও কত ভুল প্রমাণিত হয়েছে ওইখানে দিকে দেখলেই বুঝতে পারবেন। সেটার কারণে আমরা অনেকে এই জরিপকে নিয়ে খুব কথাবার্তা বলছি। আমি অন্তত ওই উদাহরণটার কারণই আর গুরুত্ব দিই না। আমি ভারতের কথা বারবার বলি, কারণ হচ্ছে বাংলাদেশে এই জরিপের কালচার, নির্বাচনই ছিল না, জরিপ আর কি হবে। সুতরাং এগুলোকে আসলে খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নেই। আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যৌথ বাহিনীর অভিযান, সোজা বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান। সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করবে, অপরাধীদের ধরবে, এটাই স্বাভাবিক। এবং অস্ত্র উদ্ধার, অপরাধীদের ধরতে গিয়ে সবসময় যে সুখানুভূতি হবে, সবসময় যে এটা একেবারে স্মুথ হবে, সেটা ভাবার কোনো কারণ নেই। কারণ সত্যিকার অর্থে অপরাধী যারা, তাদের আর বাংলাদেশের পলিটিক্যাল লোকজন তো আপনারা জানেন, পলিটিক্যাল লোকজনের সবসময় একটা দুর্গন্ধ গায়ে লেগে থাকে। বাংলাদেশে মাসেল পাওয়ার, অস্ত্র, কালো টাকা ছাড়া পলিটিক্যাল লোকজন এস্টাবলিশ হতে পারে না। আমি বলছি না যে চুয়াডাঙ্গার যে বিএনপির নেতা মারা গেছেন তিনি এসবের সঙ্গে জড়িত, কিন্তু কোথায় যেন এইসব অস্ত্র উদ্ধার টুদ্ধার, কারণ দেশে এখন এত বেশি অবৈধ অস্ত্র রয়ে গেছে। ধরেন 5 আগস্টের আগে পরে লুট যেগুলো হয়েছে তো হয়েছে, তারপর ঢুকেছে কত। আমরা তো দেখেছি যে টেকনাফ দিয়ে প্রকাশ্যে অস্ত্র ঢুকছে, বিভিন্ন জায়গা থেকে ঢুকছে, সেগুলো ঢুকে কোথায় চলে যাচ্ছে। এখন এইসব অস্ত্র তো উদ্ধার করতে হবে, এবং অস্ত্র উদ্ধারে গেলে সবসময় যে সঠিকভাবে উদ্ধার হবে তার কোনো গ্যারান্টি নাই। চুয়াডাঙ্গার ঘটনায় সেনাবাহিনী, আমরা বলছি অভ্যন্তরে অ্যাকশন, মানে সেনার সদস্যরা যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। ঘটনাটা অনেকটা এরকম যে চুয়াডাঙ্গায় জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটককৃত ব্যক্তির মৃত্যুবরণ প্রসঙ্গে সেটা সেনা সদর একটা স্টেটমেন্ট দিয়েছে। সেখানে বলা হচ্ছে গত 12 জানুয়ারি 2026 তারিখ আনুমানিক রাত 11টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলু, তার বয়স হচ্ছে 50 বছর, আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে একটি 9mm পিস্তল, 0.1 একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে আনুমানিক রাত 12টা 25 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার এই ঘটনায় কিছু স্টেপ নেওয়া হয়েছে। সেই স্টেপগুলোর মধ্যে হচ্ছে, ওই ঘটনায় অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে উক্ত ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যকে, মানে তাৎক্ষণিক যেই স্টেপ নেওয়া হয়েছে সেই স্টেপ, সকল সেনা
সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা এবং সঠিক কারণ অনুসন্ধানের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে সেনাবাহিনী বিষয়টিকে হালকাভাবে দেখছে না। এবং দেখেন, আজকে দেখতে দেখতে 2 বছর গড়িয়ে যাবে, বলা যায় 1.5 বছরের উপরে হবে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে। তাদেরকে আওয়ামী লীগ সরকারের সময় নামানো হয়েছিল এবং এরপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বারবার সময় বাড়িয়ে তাদেরকে রাখা হয়েছে। এই দীর্ঘ সময় সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল দেওয়া দায়িত্ব না 100%। একদম স্বাভাবিক পরিবেশে সেনাবাহিনী এটা করবে না, করার কথা না। সেটা করবে পুলিশ। মেইন কাজটা হলো পুলিশকে তো পঙ্গু বানিয়ে ফেলা হয়েছে, একেবারে ভাঙচুর অবস্থা পুলিশে। তো সেনাবাহিনী দীর্ঘ সময় থাকার ফলে অনেক অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো মানে সেনাবাহিনী কেন্দ্রিক প্রত্যাশিত না। কারণ সেনাবাহিনী মাঠে থাকলে এর চেয়ে আরো সাংঘাতিক রকম স্মুথ পরিবেশ থাকবে, সন্ত্রাসীরা কোনো প্রশ্রয় পাবে না, অস্ত্র থাকবে না, গোলাবারুদ থাকবে না। এটাই বাংলাদেশের ট্রেডিশন। কিন্তু দীর্ঘ সময় সেনাবাহিনীকে রাখা হয়েছে, রাখার ফলে কোথাও যেন একটা ছন্দপতন ঘটছে এবং সেই ছন্দপতনের প্রতিফলনই এটা কিনা। এবং দায়িত্বশীল সেখানে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে যে প্রত্যাহার করে আনা হয়েছে, এটার মধ্যে দিয়ে এই সিগন্যাল একটি পরিষ্কার সিগন্যাল কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।